রাতের অন্ধকারে শিলিগুড়ি করিডোরের সরু পথটি যেন নিঃশব্দে কাঁপছে। দূরের পাহাড় থেকে ভেসে আসা বাতাসে মিশে আছে উত্তেজনার গন্ধ। এই পথ, যাকে সবাই চিকেন নেক বলে ডাকে, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের শ্যামপন সেভেন সিস্টার্সকে জুড়ে রেখেছে। মাত্র ২০ কিলোমিটারের এই সরু ফালি যেন ভারতের জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ড। কিন্তু আজ এই পথের চারপাশে ঘনিয়ে উঠছে এক অশান্ত ছায়া, যার কেন্দ্রে রয়েছে ভারত, বাংলাদেশ আর চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। এই ছায়ার মাঝে ভারতের নতুন সামরিক পদক্ষেপ, শিলিগুড়ি করিডোরে রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে। কিন্তু এই পদক্ষেপ কি সত্যিই প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অমূলক ভয় আর প্রচারণার জাল? ধর্মীয় উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদী সরকার নিজেরাই নিজেদের পায়ে কুড়াল দিচ্ছে। হাসিনার পতনের পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, সেটা ভালো চোখে দেখছে না ভারত। ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে, ঠিক তেমনি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ঠিকঠাক থাকলে অন্তর্টিপনি শুরু হয়ে যায় ভারতের। তাই তো মোদীর কপালে এখন চিন্তার ভাঁজ। যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলতে চায় মোদীর ভারত। বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ। ৫ আগস্ট হাসিনার পতনের পর ভারত যেন দিশেহারা। তারা এখন কেবল বাংলাদেশের ক্ষতি করার ছুতা খুঁজছে। সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারার পথ খুলে দিয়েছে। হাসিনাকে হারিয়ে মোদীর ভারত ব্যর্থ প্রেমিকের মতো সর্বনাশের খেলায় মারতে চাইছে। এর মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য, কথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক পোস্টে লিখেন, যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান ও আপোষের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। আপোষের রাজনীতি যারা করছেন তাদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ লিখেন, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন আপোষের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, প্রতিদিন পত্রিকায় ২, ৪, ১০, ২০টা নিউজ এরকম আসতই। তবে ৫ই আগস্টের পর যে বাংলাদেশ আমরা এখন দেখছি, সেই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থাকা নেতারা, বিশেষ করে জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা মেজর ফখরুল ইসলাম আলমগীর থেকে যারা একদম দলটির ঊর্ধ্বতন নেতারা আছেন, তারা যেভাবে দলটাকে আগামী দিনে মানুষের কাছে গ্রহণযোগ্যতার একদম শীর্ষ পর্যায়ে নিতে চাচ্ছেন, ৩১ দফা সংস্কার নিয়ে ঘরে ঘরে যেতে বলছেন, সেখানে একদম রুট লেভেলে থাকা বিভিন্ন নেতাকর্মীদের এমন এমন কর্মকাণ্ড যদি সামনে আসে, তাহলে খুব বেশি দিন লাগবে না, আগামী নির্বাচনের আগেই তাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এমনকি এই জিনিসগুলো কি এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ভারতকে কথা বলেছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। সেই সাথে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদী সরকার নিজেরাই নিজেদের পায়ে কুড়াল দিচ্ছে। হাসিনার পতনের পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, সেটা ভালো চোখে দেখছে না ভারত। ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে, ঠিক তেমনি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ঠিকঠাক থাকলে অন্তর্টিপনি শুরু হয়ে যায় ভারতের। তাই তো মোদীর কপালে এখন চিন্তার ভাঁজ। যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলতে চায় মোদীর ভারত। বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ। ৫ আগস্ট হাসিনার পতনের পর ভারত যেন দিশেহারা। তারা এখন কেবল বাংলাদেশের ক্ষতি করার ছুতা খুঁজছে। যেভাবে বাংলাদেশের রোগীদের ভিসা না দিয়ে বিনা চিকিৎসায় মারতে চেয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলার ব্যর্থ চেষ্টাও করেছিল, ঠিক তেমনি হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এদিকে ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে, চীনের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতের সেভেন সিস্টার্সের কথা বলেছেন। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে দিল্লি। তারা বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কার্যত স্ট্রাইক চালালো নরেন্দ্র মোদীর সরকার।
বিমস্টেক সফর থেকে ফিরে সারা রাত বাংলাদেশের বিরুদ্ধে নীল নকশা এঁকে পরদিন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী মোদী সরকার তার মাথা মোটার পরিচয় দিলেন। এতদিন রাজনীতির মাঠে ঝানু খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া মোদী এবার একটু ভুলই করে বসলেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ভারতের অর্থনীতির কপালেও যে শনির দশা নামতে পারে তা হয়তো মাথা মোটা মোদী বুঝতে পারছে না। চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলে, তারা স্থলাবেষ্টিত, কোনোভাবেই সমুদ্রে পৌঁছানোর তাদের কোনো জায়গা নেই। এক্ষেত্রে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরেন ডক্টর ইউনূস। আর এমন সত্যি কথাতেই ভারত চরম বেজার। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার আইন লঙ্ঘন করলো। আর ভারতের এই কাজই বাংলাদেশের জন্য দাবার পরবর্তী চাল দিতে সুবিধা করে দিল। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে মোটা দাগে বাংলাদেশ 2 রকমের অসুবিধায় পড়তে পারে। 1, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ নেপাল বা ভুটানে সরাসরি রপ্তানি কার্যক্রম চালাতে পারবে না বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। 2, বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা অংশ এতদিন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো। এর ফলে ভারত মোটা অঙ্কের রাজস্ব আয় করত। এই 2 সমস্যার সমাধানও রয়েছে বাংলাদেশের কাছে। প্রথমত, বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের বাণিজ্য সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্ত হলেও এতে বাংলাদেশের রপ্তানি আয়ে খুব একটা প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, বাংলাদেশ তার তৈরি পোশাক রপ্তানির জন্য আপাতত সিলেট ও ঢাকা বিমানবন্দর ব্যবহার করবে। একই সাথে বাংলাদেশ তার বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বাড়াতে বাধ্য হবে, ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারার পথ খুলে দিয়েছে। হাসিনাকে হারিয়ে মোদির ভারত ব্যর্থ প্রেমিকের মতো সর্বনাশের খেলায় মারতে চাইছে। যে কোনো মূল্যে বাংলাদেশের বুকে বিষ দাঁত বসাতে চায় মোদী সরকার, কিন্তু ভারত যে আসলে সর্বনাশের খেলায় মেতেছেন তা হয়তো এখনো টের পাচ্ছে না। রাতের অন্ধকারে শিলিগুড়ি করিডোরের সরু পথটি যেন নিঃশব্দে কাঁপছে। দূরের পাহাড় থেকে ভেসে আসা বাতাসে মিশে আছে উত্তেজনার গন্ধ। এই পথ, যাকে সবাই চিকেন নেক বলে ডাকে, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7 বোন 7 সিস্টার্সকে জুড়ে রেখেছে। মাত্র 20 কিলোমিটারের এই সরু ফালি যেন ভারতের জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ড। কিন্তু আজ এই পথের চারপাশে ঘনিয়ে উঠছে এক অশান্ত ছায়া, যার কেন্দ্রে রয়েছে ভারত, বাংলাদেশ আর চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। এই ছায়ার মাঝে ভারতের নতুন সামরিক পদক্ষেপ, শিলিগুড়ি করিডোরে রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে। কিন্তু এই পদক্ষেপ কি সত্যিই প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অমূলক ভয় আর প্রচারণার জাল? চিকেন নেক ভারতের জন্য সবসময়ই একটি দুঃস্বপ্নের নাম। বাংলাদেশ, নেপাল, ভুটান আর চীনের সীমানার কাছে অবস্থিত এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্স আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়কে সংযুক্ত রাখে। যদি কোনো কারণে এই করিডোর হাতছাড়া হয়, তবে এই 7টি রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই আতঙ্ক 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে ভারতের নিরাপত্তা নীতির কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি চীনের সহায়তায় লালমনিরহাটে একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণ করছে। এমনকি চীনের কাছ থেকে 32টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও নাকি প্রায় চূড়ান্ত। এই খবরগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI সঙ্গে যুক্ত করেছেন। তাদের আশঙ্কা, এই অবকাঠামো প্রকল্পগুলো কেবল অর্থনৈতিক নয়, সামরিক কৌশলের অংশ হতে পারে। এই হুমকি মোকাবেলায় ভারত নিষ্ক্রিয় নেই। শিলিগুড়ি করিডোরে S-400 মোতায়েন ছাড়াও ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সামরিক অবকাঠামো শক্তিশালী করছে। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্তে সড়ক ও বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ভারতের বিমান বাহিনীও এই অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। এসব পদক্ষেপের পেছনে একটি স্পষ্ট বার্তা রয়েছে, ভারত টেনশনে আছে। তবে ভারতের এই তৎপরতা কি শুধুই প্রতিরক্ষামূলক? কেউ কেউ মনে করছে ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে চীন ও বাংলাদেশকে হুমকি হিসেবে উপস্থাপন করছে। চিকেন স্নেকে সামরিক উপস্থিতি বাড়ানোর মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বাংলাদেশ কি সত্যি ভারতের জন্য হুমকি? ইতিহাস বলে ভিন্ন কথা। বাংলাদেশ কখনো কোনো দেশকে আক্রমণ বা দখল করেনি, বরং যখনই আক্রান্ত হয়েছে তখনই কেবল প্রতিরোধ করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ছিল স্বাধীনতার জন্য, আগ্রাসনের নয়। এমনকি স্বাধীনতার পরও বাংলাদেশ কখনো তার প্রতিবেশীর বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে কেন ভারত এই অঞ্চলে বাংলাদেশকে হুমকি হিসেবে দেখছে? অনেক বিশ্লেষক মনে করেন ভারতের এই ভয় একেবারে অমূলক।
বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পেছনে প্রতিরক্ষার উদ্দেশ্য থাকলেও এটি ভারতের বিরুদ্ধে নয়। বাংলাদেশের চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা তাদের নিজস্ব উন্নয়ন ও নিরাপত্তার জন্য, কিন্তু ভারতের গণমাধ্যমে এটিকে প্রায়ই অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। খোদ ভারতেরই অনেক সমঝদার বিশ্লেষক এই প্রচারণাকে গদি মিডিয়ার প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে বাংলাদেশের সামরিক তৎপরতাকে ভারতের বিরুদ্ধে হুমকি হিসেবে চিহ্নিত করা কেবল অযৌক্তিকই নয়, এটি অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করতে পারে। শিলিগুড়ি করিডোরে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন দুঃখজনকভাবে প্রমাণ করছে যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আর গদি মিডিয়ার গল্প একই পথে হাঁটছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন এই পদক্ষেপ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার নামে ভয়ের পরিবেশ তৈরি করে জনমতকে প্রভাবিত করা ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন নয়। নতুন বাংলাদেশ ভারতকে একতরফা সুবিধা দিতে নারাজ। প্রফেসর ইউনূসের সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ক্রমাগত জোরদার করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও ভারতের সঙ্গে শত্রুতা চায় না। অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের সঙ্গে ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্কের গভীরতা থেকে তাদের উপেক্ষা করা সম্ভব নয়। তবে ভারতের অতি সতর্কতা ও গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারণা বাংলাদেশের জনমনে অসন্তোষ তৈরি করেছে। শিলিগুড়ি করিডোরের সরু পথটি এখনও নিঃশব্দে দাঁড়িয়ে, কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে একটি অশান্ত ভবিষ্যতের সম্ভাবনা। ভারতের S-400, বাংলাদেশের বিমান ঘাঁটি, চীনের BRI, এই সবই যেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার ছকের নতুন চাল। কিন্তু এই খেলায় জয়ী কে হবে? নাকি এই উত্তেজনা শেষ পর্যন্ত একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেবে এই অঞ্চলকে? আপাতত চিকেন নেকের পাহাড়ি পথে বাতাসের গর্জনই যেন একমাত্র উত্তর। এই পথ যদি কথা বলতে পারত, হয়তো বলতো, আমি কেবল একটি করিডোর নই, আমি ইতিহাসের সাক্ষী। কিন্তু ইতিহাস কি লিখবে তা এখনো অজানা। হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক পোস্টে লিখেন, যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান ও আপোষের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। আপোষের রাজনীতি যারা করছেন তাদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ লিখেন, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন আপোষের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। এনসিপির এ নেতা হুঁশিয়ারি দিয়ে লিখেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। এই পোস্ট নিয়ে হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঝে মধ্যেই জটিকা মিছিল বের করছেন। এসব মিছিলকে কি হাসনাত আশঙ্কা হিসেবে দেখছেন? আমরা দেখছি এখনো পর্যন্ত যে বিচারটা নিশ্চিত হয় নাই, আমরা সেই জায়গাটা দেখছি। এটার সিম্বল হচ্ছে যে বিচার যদি হইতো, তাহলে বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হইলে আজকে আমরা আওয়ামী লীগের কাছ থেকে আমরা অনুশোচনা পাইতাম, আমরা আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা, এই বিষয়টা আমরা প্রত্যাশা ছিল। তো সেই জায়গা থেকে এইসব মিছিল তাদের ওই ধরনের আচরণের বহিঃপ্রকাশ, পেশিবাদী আচরণের বহিঃপ্রকাশ। এটা আমাদের ওই অশুভ একটা বার্তা দেয়, যে বার্তাটা হচ্ছে যে তাদের এক ধরনের যে আগের যেই আগ্রাসী যে আচরণ, এই আচরণটারই বার্তা দেয়। পোস্টে হাসনাত আওয়ামী লীগের সঙ্গে আপোষকারীদের সতর্ক করেছেন, কিন্তু কারা এ আপোষ করছেন সেটি উল্লেখ করেননি। আমি পোস্টে লিখছি, যারাই কম্প্রোমাইজের রাজনীতি করছে, যারা করছে এটা আমি যখন মনে করবো অ্যাপ্রোপ্রিয়েট টাইম আই উইল ডিসক্লোজ, যদি মনে হয় এই ধরনের সিচুয়েশন হয়। কম্প্রোমাইজ যারা করছে উইথ আওয়ামী লীগ, এমনকি কেউ আপোষের রাজনীতি করলে তিনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করার হুমকি দেন। কিন্তু শিষ্টাচার বহির্ভূত আচরণ বলতে তিনি কি বুঝিয়েছেন? I will disclose everything I know. To the range I know. Definitely I don't know everything, every single aspects, every single optics, but I definitely know something. So whatever I know will be disclosed if I see Aomi rehabilitation is ongoing with the help of some kind of compromising politics. দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, প্রতিদিন পত্রিকায় 2, 4, 10, 20টা নিউজ এরকম আসতোই। তবে 5ই আগস্টের পর যে বাংলাদেশ আমরা এখন দেখছি, সেই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থাকা নেতারা, বিশেষ করে জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা মেজর ফখরুল ইসলাম আলমগীর থেকে যারা একদম দলটির ঊর্ধ্বতন নেতারা আছেন, তারা যেভাবে দলটাকে আগামী দিনে মানুষের কাছে গ্রহণযোগ্যতার একদম শীর্ষ পর্যায়ে নিতে চাচ্ছেন, 31 দফা সংস্কার নিয়ে ঘরে ঘরে যেতে বলছেন, সেখানে একদম রুট লেভেলে থাকা বিভিন্ন নেতাকর্মীদের এমন এমন কর্মকাণ্ড যদি সামনে আসে, তাহলে খুব বেশি দিন লাগবে না, আগামী নির্বাচনের আগেই তাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এমনকি এই জিনিসগুলো কি এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি, জামাত ইসলাম বা আরো যে দলগুলো আছেন, তারা কিন্তু আপনাদের এই জিনিসগুলোকে পুঁজি করে বক্তব্য দিচ্ছে। বড় বেসামাল অনেক জায়গায় বিএনপির নেতা কর্মীরা, কয়েকটা ফটোকার্ড দিচ্ছি যেখানে দেখা যাচ্ছে আসলে কি ঘটছে। পাবনা জেলা এবং দায়রা জজ আদালতে একটা শুনানি চলছিল। তো
তো আদালতের ভিতর যখন শুনানি চলে সেটাকে ভিডিও ধারণ করা আইনত আসলে নিষেধ, বা সেই নিষিদ্ধ কাজটা আপনার করছিল সেখানে বিএনপির 6 জন নেতা কর্মী। আর এই কাজটা করতে বাধা দেওয়ায় আদালতের পুলিশকে মেরে রক্তাক্ত করেছে বিএনপির সেই 6 নেতা কর্মী, যদিও তাদেরকে পরবর্তী সময় গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির সহ এখানে আরো বেশ কয়েকজন। তো ঘটনার প্রেক্ষাপট কি, এদের মধ্যে যারা আছেন তারা দলের যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবকের, তারপর পৌর ছাত্রদল কর্মী, দাসুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, মানে পোস্টে থাকা 6 জন নেতাই। পুলিশের বক্তব্য 2023 সালের 15 নভেম্বর ঈশ্বরদীতে বিএনপির এইসব নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। সেই মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। মামলায় তারা হাজিরা দিতে এসেছিলেন। শুনানি চলাকালে তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন এবং ভিডিও ধারণ করতে থাকেন। এই সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে এজলাসের মধ্যেই ব্যাপক মারধর করেন। এ সময় আদালতের আইনজীবী এবং উপস্থিত লোকজন সেই পুলিশ সদস্যকে বিএনপির নেতাকর্মীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আদালতের শুনানি শেষে তাদেরকে আটক করা হয়। আর আদালত পরিদর্শক রাশেদুল ইসলাম তিনি বলছেন যে সঙ্গে সঙ্গেই 6 জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না বলছেন আপনার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার। এই যে ঘটনাগুলো যখন ঘটছে, সাধারণ মানুষের মধ্যে যে 3 জন সরকারি কর্মকর্তারা একটা প্রোগ্রাম করতেছিল, সেখানে গিয়ে চাঁদা দাবি করছে, চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তাদের মাইর ধরে। বাংলাদেশের অনেক জায়গায় এই দৃশ্যপট এখন কমন। বিএনপি ধরে নিচ্ছে আগামী দিনে তারা ক্ষমতায় আসবে, ভালো কথা। তো ক্ষমতায় আসলে আপনি এরকম চাঁদাবাজি, লুটপাট, তারপর হচ্ছে মন যারে চায় পুলিশে মারবেন, থাপ্পড় দিবেন, মানে আপনার ইচ্ছার বাহিরে গেলেই দখল করে ফেলবেন, তারপর হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো করবেন। এই বাংলাদেশ বুঝি আপনারা বানাবেন? আপনাদের দলের যে সর্বোচ্চ নেতা এই যাবৎকালীন প্রায় গত 8 মাসে আমরা যতটুকু তথ্যপত্র শুনেছি 700 থেকে 800 নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। এমনকি প্রথমবারের মতন বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে দলগতভাবেও কিন্তু মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দলটির সর্বোচ্চ নেতাদের দায় যেমনটা আছে, এর চেয়ে অধিক দায় হচ্ছে একদম রুট লেভেলে থাকা ফকিন্নির ভিক্ষার পাতিলে হাত দেওয়া, রাস্তাতে রিক্সাওয়ালার থেকে টাকা খাওয়া, সিএনজিওয়ালার থেকে টাকা খাওয়া, বালুঘাট লুটপাট করা, বিভিন্ন এই যে অনিয়ম, দুর্নীতি, সরকারি বেসরকারি জায়গায় চাঁদাবাজি, এগুলোর জন্য মানুষ একটা পর্যায়ে এই ছাত্রদের আন্দোলনে ডাকে বের হয় নাই। যার যার অবস্থান থেকে সে কিন্তু রাস্তায় বের হয়েছিল। কেন? মানুষ একটা বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আপনারা 5 আগস্ট থেকে 19 শিক্ষা নিয়েছেন। জনাব তারেক রহমান বলছেন যে এগুলোর পরিণতি খুবই খারাপ হবে, কিভাবে মানুষের মন জয় করার চেষ্টা চালা যায় সেটা করার জন্য নির্দেশনা থাকলেও অধিকাংশ জায়গায় দল থেকে একদম তৃণমূলের নেতাকর্মীদের কোনোভাবেই যেন আপনার মানে কন্ট্রোল করা যাচ্ছে না। এমন অনেক জায়গা আছে যে বাজার কমিটির সভাপতি হয়েছেন, পুরো বাজারের দিকে ওনার চোখ পড়ে গেছে। এই কৃষকের সামান্য ফসল, সবজি, এগুলোর দিকে নজর পড়ে গেছে। এটা আওয়ামী লীগের সময় ছিল। তো পার্থক্যটা কোথায়? একদম দলটির হাই কমিশন মানে হাই পর্যায়ে পার্থক্য থাকলেও নিম্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে আদর্শ বোধত হয়েছে নাকি ওই যে 2 জন বলবে এটা 18 বছর খাইতে পারছি না, এখন তোমরা নিউজ করো কেন? এগুলা কি মানে এখন কি নিউজ করতে হবে? ভালো হয়ে যান কপালে। একটা কিউরিয়াস ডিবেট আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে শুরু হয়েছে। ডিবেটটা আরও আগে ছিল, ইনফ্যাক্ট এখানে অনেকগুলো পক্ষ আসলে অতটা পার্টিসিপেট করেনি, কিন্তু এই ডিবেটে এখন আমাদের রাজনীতির ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি তারা প্রবেশ করেছে। সেটা হচ্ছে এই সরকার নির্বাচিত নাকি নির্বাচিত নয়। এই আলাপটা দীর্ঘদিন থেকে করছেন জনাব ফরহাদ মজহার। আমি 2 দিন আগেই একটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি। তিনি যে যুক্তির ভিত্তিতে এই কথা বলেন, কিন্তু একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। কারণ তিনি যে অনুষ্ঠানে কিছুদিন আগে আবার কিছু কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না, সেখানে লুটেরারা ক্ষমতায় আসে, উনি এটার ব্যাখ্যাও দিয়েছেন, সেটা নিয়েও হয়তো কথা বলবো পরে কখনো। কিন্তু সেই একই অনুষ্ঠানে ফরিদা আক্তার, তার স্ত্রী, জনাব ফরহাদ মজহার যখন কথাগুলো বলছিলেন, তখন আসলে অনেকের মাথায় এই প্রশ্নটা এসছে, যেহেতু তার স্ত্রী এই সরকারের একটা অংশ, সুতরাং তিনি যখন বাইরে থেকে কথাগুলো বলেন, দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, কোনো সন্দেহ নেই। এবং ফরিদা আক্তারকে আমরা তার স্বীয় কাজের জন্যই চিনি। আমি অন্তত অনেক পরে জেনেছি তাদের এই ব্যক্তিগত সম্পর্কের কথা। আমি ফরহাদ মজহারকেও চিনেছি তার কীর্তির জন্য, তার কাজের জন্য। একইভাবে আমি ফরিদা আপাকেও ঠিক তার কাজের জন্যই চিনেছি। অনেক গুরুত্বপূর্ণ লেখা উনি একটা সময় যখন লিখতেন, আমি অনেক কিছু শিখেছিও। সো আমি আলাদাভাবেই তাদেরকে চিনি। কিন্তু তারপরও যেহেতু তাদের একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে কেউ বলছিলেন যে জনাব ফরহাদ মজহার যখন এই সরকারকে ক্ষমতায় দীর্ঘদিন রাখার কথা বলেন এবং নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেন, তখন সেটা খানিকটা হলেও
প্রবলেম তৈরি করে। যাই হোক, সেই অনুষ্ঠানে ফরিদা আক্তার কথা বলেছেন। তিনি বলছেন এভাবে, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদেরকে তো ছাত্ররা, জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজে আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো। উনি সেই চাহিদার প্রসঙ্গে পরে বলেছেন যে আওয়ামী লীগের বিচার এটার হলো মূল ব্যাপার, এরকম বলেছেন। মজার ব্যাপার হচ্ছে এর পরপরই বলা যায় বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এটার প্রতিবাদ করেছেন এবং একটা হেডলাইন এরকম, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন এরকম একটা কথা। তার বক্তব্যটা এরকম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের 5 বছরের জন্য চায়। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি, উইচ ইজ রাইট, যে তিনি যখন বলছেন জনগণ 5 বছর থাকতে বলছে, আর সেই তুলনায় তাকে ক্ষমতা থেকে যেতে বলেছে আর অনেক বেশি। যাই হোক, এরপর তিনি ফরিদা আক্তারের কথাকে অ্যাড্রেস করছেন। জনাব সালাউদ্দিন বলেন, কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, সেজন্য আমি সমালোচনা কম করতে চাই। বললেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে ওনাদের নির্বাচিত করেছেন জনগণ, তাহলে এদেশে নির্বাচন কমিশন আছে কেন? সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যদি রাস্তার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা, কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এই হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এবং আমি যেটা বলেছি সেটা, এখন দুটো পক্ষ আসলে এই ডিবেটে সরাসরি নামলো, আমরা এভাবে বলবো। ফরিদা আক্তার সরকারের একজন উপদেষ্টা, এবং এটাকে ঠিক ব্যক্তিগত মতামত আমরা এভাবে না দেখে রাদার সরকারের এক ধরনের অবস্থান আছে আমরা বলতে পারি, কারণ তার এই বক্তব্যের পর সরকারের দিক থেকে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া হয়নি বা এটাকে তার ব্যক্তিগত মন্তব্য বা এই ধরনের কিছু বলাও হয়নি। সো আমরা ধরে নিতে পারি যে সরকার এই বক্তব্য ওন করছে, হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সরকার নির্বাচিত কিনা। মানে ফরহাদ মজহর দীর্ঘদিন থেকে যে কথাটা বলে আসছেন সেটা হলো, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই আসলে একটা ম্যান্ডেট, এর যারা গণ অভ্যুত্থানের অংশ, যারা গণ অভ্যুত্থানের প্রধান শক্তি, তাদের মতৈক্যের ভিত্তিতে তৈরি হওয়া সরকারটি আসলে নির্বাচিত সরকার, এবং উনি এটাকে গণতান্ত্রিক সরকার এভাবেও বলতে চান। এখন প্রশ্নটা হচ্ছে, এটাকে আমরা নির্বাচিত সরকারের মতো করে দেখব কিনা, আর এটা একেবারেই জাস্ট একটা কেয়ারটেকার সরকার কিনা। মানে আমি প্রথম থেকেই এই ধরনের একটা ডিবেটের মতো দেখেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা আসলে ঠিক মাঝামাঝি একটা জিনিস। এই সরকার নির্বাচিতভাবে বলা মনে হয় ঠিক হবে না, এটা নির্বাচিত সরকার এভাবে না বলে রাদার আমরা এভাবে বলতে পারি এই সরকারের ম্যান্ডেট আছে। আমি এটা বিশ্বাস করি, আমি প্রথম দিন থেকে এই কথা বলছি। এই সরকার 1-11 সরকার না, 1-11 সরকারের সাথে একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে। কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এই সরকারের অনেকেই নিজেদেরকে ঠিক কেয়ারটেকার সরকারের মতোই হয়তো মনে করেছেন। এই সরকারের কিন্তু ম্যান্ডেট আছে, এটা একটা ভীষণ রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার, যেই সরকারকে প্রত্যেকটা পক্ষ গণ অভ্যুত্থানে যারা যারা ছিলেন, যে ছাত্ররা সামনে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, প্রত্যেকে এই সরকারটাকে এন্ডোর্স করেছে। সুতরাং সবার একেবারে ঐক্যমতের একটা সরকার, সেই অর্থে এটা 1-11 থেকে একেবারেই আলাদা। 1-11 আসলে মূলত একটা সামরিক অভ্যুত্থান ছিল, যার একটা সিভিলিয়ান ফেস ছিল, যেখানে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা নেয়নি, কিন্তু এটার পেছনের মূল ফোর্স বা একমাত্র ফোর্স ছিল সেনাবাহিনী। কারণ আমরা 1-11 আশপাশের সময়টা যদি দেখি, রাজপথে জনগণের কোনো রকম কোনো পার্টিসিপেশন, জনগণ সরিয়ে রাখি, গণঅভ্যুত্থান বাদ দেই, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ওই সময় আওয়ামী লীগও মাঠে তেমন কিছু করছিল না। তারা জাস্ট এরশাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে তারা মনোনয়ন উইথড্র করছিল, তাতে বাংলাদেশের 22 জানুয়ারি যে নির্বাচন ছিল সেটা একতরফা একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই 1-11 ঘটে, এটা একটা মিলিটারি ইন্টারভেনশন। সুতরাং ওই সরকার যেটা এসছে সেটা জনগণের সম্মতির সরকার ছিল না। যদিও আমি আগেও একদিন বলেছি, আমি খুব ভালোভাবে মনে রাখতে পারি, মনে করতে পারি, ওই সময়টা আমি এটা বোঝার মতো যথেষ্ট বয়সে ছিলাম, ফলে এটা মনে করতে পারি যে খুব সমর্থন করেছিল মানুষ ওই সরকারকে, ভীষণ সমর্থন করেছিল মানুষ, ওটার পক্ষে খুব সিরিয়াসলি দাঁড়িয়েছিল আমার মনে পড়ে, অন্তত শুরুর বেশ কিছুদিন, বেশ কয়েক মাস। যাই হোক, সেটা সম্মতির সরকার না, এটা জনগণের সম্মতির সরকার। সুতরাং এর অবশ্যই এক ধরনের ম্যান্ডেট আছে, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, সেই ম্যান্ডেটই সরকারের আছে। ফলে একটা কেয়ারটেকার সরকার যা যা করতে পারার কথা, এই সরকার তার চাইতে বেশি কিছু করতে পারে বা তার নিজেরও একটা স্টেক থাকতে পারে, এটা হওয়া অসম্ভব না। কিন্তু তাই বলে এটা একটা নির্বাচিত সরকারের বিকল্প হিসাবে দাঁড় করানোর চেষ্টাটা কিন্তু ভুল। যতই বলি না কেন, এই সরকারকে সরকার নিজেই অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সরকার নিজেই বলছে এটা একটা ইন্টারিম সরকার। তার মানে বাংলাদেশের দুটো রেগুলার সরকারের মাঝে এটা একটা অন্তর্বর্তী সরকার। অবশ্যই এটা তত্ত্বাবধায়ক সরকারের, আমাদের আগে এই 1-11
আগে অন্যান্য সময় যে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল যারা শুধু রুটিন কাজ করবে আর কিছু করবে না, এই সরকারের ম্যান্ডেট তার চেয়ে বেশি বলে আমি বিশ্বাস করি। কিন্তু আবারও বলছি, এটাকে একটা গণতান্ত্রিক সরকার, এটাকে একটা নির্বাচিত সরকার বলে এটাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার চেষ্টা, এই যে এখন নির্বাচিত বা গণতান্ত্রিক এই আলাপগুলো মূলত আসলে আসছে এই উদ্দেশ্যে যে সরকার অনেক লম্বা সময় যেন থেকে যায়, 5 বছর বা কারো মতে ডক্টর ইউনূস যতদিন তার আয়ু থাকে সেই রকম একটা সরকারে পরিণত করার চেষ্টা। এটা ভুল। এক্ষেত্রে আমি একটা জিনিস যোগ করব, আবার একই সাথে বিএনপি বা কেউ যদি এটাকে একেবারে একটা তত্ত্বাবধায়ক সরকার বলে মনে করে, সেটাও এই সরকারকে আন্ডার এস্টিমেট করা হয় আমি মনে করি। কিন্তু প্রধান উপদেষ্টা রাদার যা বলেছেন, আমি এটা তখনও পয়েন্ট আউট করেছি, আমি আবারও একটু বলতে চাই, প্রধান উপদেষ্টা রাদার এই সরকারকে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সম্ভবত দেখেন। তিনি ডেইলি স্টারকে একটা সাক্ষাৎকারে, ডেইলি স্টার এই সাক্ষাৎকারে হেডলাইন করেছে এরকম, আমরা শুধু ফ্যাসিলিটেটর, কোনো শাসক না ডক্টর ইউনূস। আপনারা যে কেউ ইন্টারভিউটা ইউটিউবে পুরো পাওয়া যায়, দেখে নেবেন, পড়ে নিতে পারেন, তারা এটা পাবলিশও করেছে। পড়লেই দেখবেন যে এখানে আসলে সংস্কার প্রশ্নে সরকার তার নিজের কোনো স্টেক নাই, তারা আসলে দলগুলোকে নিয়ে বসবেন এবং তাদের চাওয়া মতোই যেখানে যেখানে মতৈক্য হবে সেখানে করবেন, তারা ফ্যাসিলিটেট করবেন। যদিও আমি আগেও বলেছি এই সরকার যেহেতু একটা মানুষের সম্মতির, গণ অভ্যুত্থানের সব পক্ষের সম্মতির সরকার, এবং আমরা অনেকবার বলেছি এই কথা, বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ সমর্থন নিয়ে তো আসলে আর কোনো সরকার আসেনি, আসবেও না। ভবিষ্যতে একটা নির্বাচন যদি হয় তাতে অনেক বড় মেজরিটি পাওয়া দলও ইভেন 50% পপুলার ভোট পেতে কঠিন হয়ে যাবে। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ যে ভূমিধ্বস বিজয় পেয়েছিল, এককভাবে 230 সিট পেয়েছিল, সেখানে সে 49% ভোট পেয়েছে। অথচ এই সরকারের পেছনে শুরুর দিকে, এখন আসলে আর ওই সমর্থন অবশিষ্ট নেই, শুরুর দিকে যেটা ছিল আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গ্রুপটা ছাড়া, আওয়ামী লীগের যারা সত্যিকার আওয়ামী লীগ করেন, রাজনীতি সমর্থন করতেন এক সময়কার, তারাও এই সরকারের পেছনে ছিলেন। তার মানে খুব অল্প পার্সেন্টেজের বাইরে 80, 85, 90% মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল। তো এত বড় সমর্থনের সরকার তাদের ছিল, এতেও কোনো সন্দেহ নেই। সুতরাং তারা তাদের নিজস্ব কিছু স্টেক, নিজস্ব কিছু চিন্তা আছে, এটা তারা বলতেও পারতেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজেকে সেই জায়গা থেকে শুরুতেই সরিয়ে নিয়েছেন, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। ফলে এই সরকারকে আমরা, মানে বটম লাইন যেটা, সেটা হচ্ছে এই সরকার অবশ্যই কিছু কাজ, এই যে সংস্কার করছে, সংস্কারের ব্যাপারে এই বিএনপি সহ অন্যান্য সব দল যে তার সাথে আলোচনা করছে, তার মানে তারা মেনেই নিয়েছে যে সরকারের তত্ত্বাবধায়কের চাইতে বেশি কিছু ম্যান্ডেট আছে এবং তারা আরও অনেক কাজ করার চেষ্টা করছেন, সেগুলোর প্রতিও সমর্থন আছে, আমরাও সবাই সমর্থন করি। কিন্তু নির্বাচিত বলা বা সরকার একটা গণতান্ত্রিক সরকার, কারণ হ্যাঁ আমি বলছি 80% সমর্থন আছে যখন সরকার তৈরি হয়েছে, কিন্তু 80% সমর্থন তাকে এই সময়ে দায়িত্ব নেওয়ার জন্য দেওয়া হয়েছে বলে আমি মনে করি। কারণ তা যদি হয়েই থাকে যে তারা সবাই 80% মানুষ এখনও চায়, দিনের শেষে তো নির্বাচন সেটা ডিসাইড করবে, তাই না? যদি সেটা হয়ে থাকে, যাই হোক, যে কথাটা বলছিলাম যে এই সরকারটা এই সময়ের জন্য তারা অবশ্যই একটা অন্তর্বর্তী সরকার, এটা টিপিক্যাল কেয়ারটেকার সরকার না, তারা কিছু কাজ করছে, করুক, কিন্তু তাদেরকে নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকার বলা সম্ভবত সেই সিনক্রোনাইজড প্ল্যানের পার্ট, এই পার্টটা আমরা কখনো যাতে হতে না দিই। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, তার জন্য একটা নির্বাচন লাগবেই। এটা নিয়ে অনেক কথা বলেছি, এটা নিয়ে অনেক গালি খাচ্ছি, কিন্তু এই কথাটা বলে যাব, আসলে ওটা লাগবেই, এবং ওটার মাধ্যমে যে সরকার আসবে, ভুল ত্রুটি সমস্যা সব কিছু সহ, সেটাই আমাদের সরকার। সেটার সমস্যা করলে তার বিরুদ্ধে কথা বলা, লড়াই করা, মাঠে নামা, যা যা লাগবে, তাকে তার পরবর্তী নির্বাচনে ভোট না দিয়ে শাস্তি দেওয়া, নতুন রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া, নানান কিছু হতে পারে। এভাবে একটা ডেমোক্রেটিক সিস্টেম চলবে। এভাবে আসলে কোনোভাবেই এই সরকারকে লম্বা করে টেনে নেওয়ার মতো কোনো রকম কোনো ন্যারেটিভ আমরা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।